তোর হাতে কি জোর নেই নাকি? সারাদিন রাত এত করে খেয়েও আর আস্তে আস্তে পা টিপে দিচ্ছিস, যেন মনে হচ্ছে সারাদিন না খেয়ে বসেছিস। চুপ করে ভালো করে জোরে জোরে পাটা টিপে দে, না হলে কিন্তু তোকে লাথি মেরে ফেলে দেবো। হ্যাঁ কবিতা দিদি, তুমি একদম ঠিক বলেছো। দেখো না, এই কালো কয়লার গায়ে যেন কোনো জোরই নেই। এই জবা, তোর গায়ে কি জোর নেই নাকি? ভালো করে দে, না হলে তোকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা মেরে বার করে দেবো। পূজা, এই কালো মুখে জবাকে মুখে কোনো কথা বললে হবে না। নাম জবা, কিন্তু চেহারা দেখ যেন জ্বলে যাওয়া কয়লা। কয়লা তবু এর থেকে ফর্সা হয়, দেখলেই যেন গাটা জ্বলে ওঠে। সে আর বলে, আমারও তো একদম সহ্য হয় না, কিন্তু এই বাড়িতে থাকলে আমাদেরই লাভ, তাই জন্যই থেকে বাড়িতে রাখা। এই, তুই আমাদের কথা কেন শুনছিস? কে তোকে আমাদের কথা শুনতে বলেছে? চুপ করে পাটা টিপে দে। পূজা আর কবিতা তারা দুইজনই জবার উপর এইরকম অত্যাচার করছিল। জবা ছিল গর্ভবতী এবং তার দুই যাও গর্ভবতী। পূজা আর কবিতা যখন জবাকে এইসব কথা বলছিল, তখনই সেখানে তার শাশুড়ি মা কমলা দেবী চলে এসে বলে, বৌমারা, তোমরা এই কিরকম ব্যবহার করছো বড় বৌমার সঙ্গে? বড় বৌমা তোমাদের থেকে বয়সে বড়, আর তোমাদের বড় যা। একটু হলেও তোমরা দুইজনে বড় বৌমাকে সম্মান করো। তোমাদের মধ্যে একটুও জ্ঞান নেই। আর তাছাড়া তোমরা কেন এরকম ব্যবহার করছো? দেখতে তো পাচ্ছ বড় বৌমাও গর্ভবতী। যেমন তোমাদের পা যন্ত্রণা কোমর যন্ত্রণা করছে, তেমন বড় বৌমারও নিশ্চয়ই হচ্ছে। তার সত্ত্বেও বড় বৌমা তোমাদের দুইজনের সেবা করে যাচ্ছে, আর তোমরা তার উপরে হুকুম চালিয়ে যাচ্ছ। এটা কি মানাচ্ছে? মা, আপনি আমাদের জ্ঞান দিতে আসবেন না। আমরা যা করছি ভালোর জন্যই করছি। আর দেখুন, এই কালোমুখীটাকে আমাদের বাড়িতে রাখার কোনো ইচ্ছাই নেই। যদি আপনার মনে হয় আপনার বড় বৌমার সঙ্গে আমরা অত্যাচার করছি, তাহলে আপনি আর আপনার বড় বৌমা এই বাড়ি থেকে বার হয়ে যেতে পারেন। আর হ্যাঁ মা, আপনি এত আপনার বড় বৌমার হয়ে কেন বলছেন? আপনি কি জানেন, আপনার সব ওষুধ পালা আপনার মেজো ছেলে আর ছোট ছেলে নিয়ে আসে, তাদের পয়সাতে সংসার চলে। আপনার বড় ছেলে তো কোনো কিছুই কাজের নয়, একদম ঢ্যাঁড়স। তাহলে কিভাবে সংসারটা চলবে? আমাদের দুইজনের স্বামী সংসার চালায়, তাই এই বাড়ির উপরে আমাদেরই অধিকার রয়েছে। বৌমা, তোমরা বাড়ির অধিকার তুলছো কেন? দেখো, এই বাড়িতে সকলেরই অধিকার রয়েছে, আর সমানভাবে। কারণ এই বাড়িটা তোমার শ্বশুর মশাইয়ের। তোমার শ্বশুর মশাই এখনো পর্যন্ত যদি তোমাদের নামে লিখে দিত, তাহলে তোমাদেরই অধিকার থাকতো, আমাদের নয়। মা, যেহেতু এখন বাবা নেই আর এই সংসার চালানোর দায়িত্ব আমাদের উপরই, তাই একদিকের বাড়িটা আমাদেরই হলো। এইরকম ফালতু জ্ঞান আমাদের দিতে আসবেন না। আমরা যথেষ্ট ভালো মন্দ বুঝি, আর এই কালোমুখীকে আমরা ওর ভালোর জন্য এই বাড়িতে রেখে দিয়েছি। ফ্রিতে তো খাবারটা সময় মতো পেয়ে যাচ্ছে, আবার কি চাই? মেজ বৌমার ছোট বৌমার মুখে এই কথা শুনে শাশুড়ি মা কমলা দেবী একদমই অবাক হয়ে যায়। সে আর কিছুই বলতে না পেরে তাদের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায় এবং বড় বৌমার জন্য খুবই আফসোস করতে থাকে। আসলে কমলিকা দেবীর 3 ছেলে, 2 ছেলে শহরে থাকে আর এক ছেলে মানে বড় ছেলে জগদীপ গ্রামে এক দোকানে কাজ করত, আর সেখান থেকে যা টাকা নিয়ে আসতো তাই সংসারে দিয়ে দিত। কিন্তু তাও বাড়িতে তার কোনো সম্মান ছিল না। বাড়িতে বড় ছেলের সম্মান না থাকার কারণে বড় বৌমার কোনো সম্মান ছিল না। তার উপর আবার বড় বৌমা জবা ছিল অনেকই কালো। তার এই কালো গায়ের রঙের কারণে পূজা আর কবিতা তাকে আরো দেখতে পারতো না। তার উপর সবসময় অত্যাচার করত। এই রকম ভাবেই তাদের দিন কাটছিল। এমনই একদিন, বাবারে কি ঠান্ডা লাগছে, এবার কি করব? সকাল থেকে উঠে ঠান্ডার জলে সব কাজ করতে হচ্ছে, কিছুই খাইনি। যাই রান্নাঘরের দিকে দেখি, কিছু যদি খাবার পেয়ে যাই তাহলে খেয়ে নেব, তারপর সকলের জন্য চা নাস্তা বানাবো। এই বলে জবা রান্নাঘরের দিকে এগিয়ে যায়। রান্নাঘরে গিয়ে কিছুই খাবার মতো দেখতে পায় না, কিন্তু সে উপর দিকে তাকাতে দেখে যে একটা বড় কাঁচের বয়মে লাড্ডু রয়েছে। লাড্ডু লাড্ডু তো আমার পছন্দের জিনিস। লাড্ডু খেতে আমার খুব ভালো লাগে। মনে হচ্ছে মা আমাদের 3 বৌমার জন্য এই লাড্ডুগুলো বানিয়ে রেখেছে। পেরে একটা খাওয়া তো যেতেই পারে, মা তো আমাকে অন্তত কিছু বলবে না। এই বলে জবা লাড্ডুটা পেরে খেতে যাবে কি, তখনই সেখানে তার 2 জা কবিতা আর পূজা চলে আসে। তার হাত থেকে লাড্ডুটা কেড়ে নিয়ে বলে, এই কালামুখী, তুই আমাদের লাড্ডুতে হাত দিয়েছিস? তুই কি জানিস এই লাড্ডুটা আমার মা কত ভালোবেসে আমাকে পাঠিয়েছিল? দেখেছিস পূজা, আমি তো তোকে আগেই বলেছিলাম লাড্ডুটা এখানে রাখিস না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। দেখেছিস তো, এবার যদি লাড্ডুটাকে খেয়ে নিত তাহলে কি হতো বলতো? তাই তো, এটা তো আমি আগে কখনোই ভাবিনি। এই, তুই আমাদের লাড্ডুতে কেন হাত দিয়েছিস বল? আন্টি কত ভালোবেসে আমাদের 2 বৌমাকে লাড্ডু পাঠিয়েছে, আর তুই সেই লাড্ডুতে হাত দিয়েছিস। তুই সেটা খেতে যাচ্ছিলিস। আজ তোর একদিন কি আমার একদিন।
কি দিদি, তুমি একটা লাঠি নিয়ে এসো। ঠিক আছে, তুই চুলের মুঠিটা ধর, আমি লাঠি নিয়ে আসছি। পূজা বড় যা কবিতার কথা মতো চুলের মুঠিটা ধরে, আর তারপর কবিতা বাইরে থেকে একটা বড় মোটা লাঠি নিয়ে এসে তাকে মারতে যাবে কি তখনই তার শাশুড়ি মা চলে আসে আর জবা বৌমাকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। দেখো বৌমারা, তোমরা কেন এরকম করছো বড় বৌমার সঙ্গে? তোমরা দুইজন গর্ভবতী, তার সঙ্গে বড় বৌমা তো গর্ভবতী। যেমন তোমরা দুজন সেবা যত্ন বড় বৌমাকে দিয়ে করাচ্ছ, তেমন নিজেরাও একটু সেবা যত্ন বড় বৌমার করো। এটা তো তোমরা বড় বৌমার সঙ্গে অত্যাচার করছো, আর এটা আমি আমার চোখের সামনে কিভাবে দেখতে পারি? মা, আপনাকে কতবার বলেছি আপনি এই কালো মুখিটার জন্য আমাদের জ্ঞান দিতে আসবেন না। আপনাদের দুইজনকে আমরা এই বাড়িতে রেখেছি, এটাই আপনাদের জন্য অনেক, ঠিক আছে? আর এর থেকে বেশি চাইতে হলে তাহলে এইরকমই শাস্তি পেতে হবে। দেখো পূজা, কবিতা, আমি তো তোমার দুইজনকে আমার ছোট বোনের মতোই দেখি। তোমরা কেন আমার সঙ্গে এত অত্যাচার করছো? তোমরা কেন আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করো? আমি তোমাদের উপর কোনো কিছু খারাপ কথা বলতে পারি না। আর তাছাড়া তোমাদের স্বামী রোজগার করে নিয়ে আসে বলে তোমরা নিজেরাই মোটা গরম কম্বল নিয়ে নাও। আমাদের কাছে তো একটাও কোনো কম্বল নেই। আমাদের এই ঠান্ডাতে থরথর করে কাঁপতে কাঁপতে ঘুমাতে হয়। বড় বৌমা, তুমি একদম ঠিক কথা বলেছো। আমার গায়েও কোনো কম্বল থাকে না। আমার কাছে যেই গরম কম্বলটা ছিল সেটা ছোট বৌমা নিয়ে চলে গেছে। এখন আমাকেও কাঁপতে কাঁপতে ঘুমাতে হয়। বৌমা দেখো, আমাকে না দিয়েছো সেটা না হয় আমি মেনে নিচ্ছি, কিন্তু দয়া করে বড় বৌমাকে একটা কম্বল দিও, কারণ এই ঠান্ডাতে ওর বাচ্চারও ঠান্ডা লেগে যেতে পারে। আপনার বড় বৌমার বা বৌমার বাচ্চার ঠান্ডা লাগবে সেটা আমরা কি করতে পারি? আমাদের কাছে কোনো কম্বল নেই, আর যা কম্বল আছে সেটাতে আমরা নিজেরাই ঘুমাই। আমরা কোনো কাউকে কম্বল দিতে পারবো না। এই বলে পূজা আর কবিতা সেখান থেকে চলে যায়। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিনে একটা কম্বলের জন্য কমলিকা দেবী আর জবাকে মারও খেতে হয় দুই বৌমার হাতে, কিন্তু তাতেও কমলিকা দেবী আর জবা চুপচাপ মার খেয়ে নেয়। তাদের কিছুই বলার মতো ছিল না। এই রকম ভাবেই তাদের দিন কাটছিল। হঠাৎই একদিন পূজা আর কবিতা জবা আর শাশুড়ি মাকে বলে, মা, অনেক হয়েছে, কিন্তু আর নয়। আমরা এই বাড়িতে আপনাদের দুইজনকে সহ্য করতে পারছি না। আপনি এক্ষুনি এই বাড়িটা বকরা করে দিন। আপনি যদি বকরা না করতে পারেন তাহলে আমাদের বাড়ির পিছনে যে কুঁড়ে ঘরটা রয়েছে আপনারা দুইজন ওখানে চলে যান। বৌমা, এইসব কি বলছো তোমরা? তোমার বাবাই ঘরটাকে কত ভালোবেসে আদর যত্ন স্নেহ দিয়ে বানিয়েছিল, আর আমি সেই বাড়িটাকে তোমাদের তিন ভাইয়ের মধ্যে বকরা করে দেব? তোমার বাবা যদি এগুলো দেখতো তাহলে খুব কষ্ট পেত। ঠিক আছে বৌমা, তোমরা যে কালে আমাদের নিয়ে থাকতে পারছো না, তাহলে আমি আর বড় বৌমা পিছনের ওই বাড়িটাতে চলে যাচ্ছি। এই বলে কমলিকা দেবী আর বড় বৌমা জবা ছোট্ট বাড়িটাতে চলে যায়। বাড়িতে অনেকই অসুবিধা হচ্ছিল, তার উপর আবার শীতের দিন। রাত আসতেই কমলা দেবী আর জবার অবস্থা অনেকই খারাপ হয়ে পড়তো। চারিদিক দিয়ে ঠান্ডা বাতাস প্রবাহিত হতো, আর এই কারণেই সেই বাড়িটা থাকা মুশকিল হয়ে পড়তো। কিন্তু তবুও তারা কষ্ট করে দিন কাটছিল। তারা চলে যাবার পর দুই বৌমা আরাম করে দিন কাটাচ্ছিল। এই রকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। দুই বৌমা যখন একা বাড়িতে ছিল, একদিন রাত্রেবেলা দুই চোর বাড়ির ভিতরে ঢোকে। তাদেরকে দেখতে পেয়ে পূজা আর কবিতা অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাদেরকে! কোথায় আছো? দেখো দেখো, আমাদের বাড়িতে চোর ঢুকে পড়েছে, আমাদেরকে বাঁচাও! সব লুটেপুটে নিয়ে চলে যাচ্ছে। কবিতার পূজা ঠিক এইরকম ভাবেই চেল্লাচিল্লি করছিল, কিন্তু তাদের গলার আওয়াজ শুনে কেউই আসছিল না তাদের দিকে। তখন দুই চোরের মধ্যে একজন কবিতার গলায় ছুরি ধরে, তারপর অপর একজন আলমারি থেকে সব সোনাদানা বার করে নিচ্ছিল। তখনই পিছন থেকে চলে আসে জবার তার শাশুড়ি মা। রান্নাঘর থেকে বড় এক লাঠি নিয়ে এসে দুই চোরকে মারধর করে আর তাদেরকে মারতে মারতে অজ্ঞান করে দেয়। তারপর কমলিকা দেবী পুলিশ স্টেশনে ফোন করে, আর সেই দুই চোরকে পুলিশকে ধরে নিয়ে যায়। তখন কবিতার পূজা তাদের নিজেদের ভুল বুঝতে পেরে জবার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে তারা বড় বাড়িতে সকলে মিলে হাসি খুশিতে দিন কাটাতে থাকে। শিল্পা দেবী তার একমাত্র মেয়ে নয়না আর ছেলে সমরেশ, বৌমা অনিন্দিতা এবং তার দুই ছোট্ট ছোট্ট নাতি নাতনি রিমা ও কৌশিককে নিয়ে ছোট্ট একটা গ্রামে বসবাস করে।
সমরেশ পাথর কাটা ভাঙা এখান থেকে ওখানে নিয়ে যাওয়া এইসব কিছুই কাজ করত। আর এইসব করে সে যা টাকা পেত তাই দিয়েই সংসার চালাতো। কিন্তু সমরেশের এই টাকাতে সংসার চলতো না, অনেক কষ্টের সাথে সকলের মুখে খাবার তুলে ধরতো। এমনই একদিন, ও বাবারে বৌদি, প্রচন্ড শীত করছে, তুমি এই শীতের হাত থেকে বাঁচার জন্য কিছু একটা ব্যবস্থা করে দাও, না হলে আমরা কেউ আর বেঁচে থাকবো না, কনকনে শীতে সকলেই মারা যাব। নয়না, তুমি চিন্তা করো না, আমি তোমার দাদাকে বলেছি, তোমার দাদা এবারে টাকা পেলে তোমার জন্য নতুন সোয়েটার কিনে আনবে বলেছি, তাহলে দেখবে তোমাকে আর ঠান্ডা লাগবে না। কিন্তু বৌদি, এখন যে ঠান্ডা লাগছে, এখন ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, না হলে আর কতক্ষণই কনকনে ঠান্ডা সহ্য করব। দেখো নয়না, এখন আর কি করতে পারি আমরা, এখন তো করার মতো কিছুই নেই। হ্যাঁ, একটা জিনিস করতে পারি, আমরা যদি একটু আগুন পেতাম তাহলে হয়তো একটু শীত কম লাগতে পারে। চলো আমরা দুইজন মিলে গিয়ে উনুন জ্বালাই। অনিন্দিতা আর নয়না যখন এইসব কথা বলছিল তখন নয়নার মা শিল্পা দেবী সেখানে চলে এসে বলে, বৌমা, তুমি উনুন জ্বালাবার ব্যবস্থা করছো? ওইসব জ্বালিয়ে কোনো লাভ হবে না। দেখো, তুমি যতক্ষণ উনুন জ্বালাবে ততক্ষণ তোমার গা গরম থাকবে, কিন্তু তারপর যেই কি সেই আবারও একই শীত লাগবে। এর থেকে ভালো তুমি শুকনো ঘাস জোগাড় করো, আর সেই ঘাস দিয়েই জানালার দরজার বাইরে লাগিয়ে দাও। যদি একটু হলেও বাতাসটা কম প্রবেশ করে তাহলে হয়তো আমরা ঠান্ডার হাত থেকে রেহাই পাবো। মা, এখন শুকনো ঘাস কোথায় পাবো? চারিদিকে তো বরফ পড়ে সবই তো ভিজে হয়ে রয়েছে, এখন তো শুকনো ঘাস কোথায় পাওয়া যাবে না, আর যদিও পাওয়া যায় তাহলে তো সেই দুপুরের পর, কারণ রোদ উঠলে তখন ঘাসগুলো একটু শুকিয়ে যাবে। বৌদি, তাহলে এখন আমরা কি করব? কিছু তো একটা উপায় বার করতে হবে, না হলে এই কনকনে ঠান্ডায় আমরা কেঁপে কেঁপে কোথায় যাব, আর কার কাছেই বা সাহায্যের জন্য হাত পাতবো? নয়না, আমি বলছি তো, তোমার দাদাকে আমি তোমার কথা বলেছি, তোমার দাদা আমাকে বলেছে টাকা পেলে তোমার জন্য নতুন সোয়েটার কিনে আনবে। তুমিই বলো, আমরা তো বড়, কিন্তু রিমা আর কৌশিক ওরা তো একদমই বাচ্চা, ওদের তো তাহলে আরো বেশি ঠান্ডা লাগছে, তাই না? অনিন্দিতা যখন এইসব কথা বলে তখনই সেখানে তার দুই সন্তান রিমি আর কৌশিক চলে আসে। তখন তারা মাকে বলে, মা, অনেক শীত লাগছে, তুমি কিছু একটা ব্যবস্থা করো না। দেখো না, বাইরে খেলছিলাম, কিন্তু ঠান্ডাতে আর দৌড়াদৌড়ি করার কোনো ইচ্ছাই যাচ্ছে না, হাত পা জড়ো হয়ে আসছে। মা জানো, আমার এক বান্ধবী যার সঙ্গে আমি খেলাধুলা করি, কিন্তু ওর মা ওকে টেনে নিয়ে চলে গেল। কেন? হঠাৎ করে শম্পার মা এরকম কেন করলো? শম্পা তো তোর সঙ্গে রোজেরই খেলা করতে আসে, আর তোর সঙ্গে কত ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি কথা বলে, তাহলে আজ হঠাৎ ওর মা এরকম কেন ব্যবহার করলো? পিসি, শম্পার মা বলছিল আমরা নাকি গরিব, আমাদের সঙ্গে খেলতে বারণ করছিল, আর ওরা তো কত ধনী। ওদের বাড়িতে একবার ঢুকেছিলাম, মনেই হচ্ছিল না যে শীতকাল, চারিদিকে কি সুন্দর গরম লাগছিল, আর আমাদের বাড়িতে আসতেই বাবারে বাবা, শীতকালের এই হাওয়াটা যেন মনে হচ্ছে আমাদের গায়ে কেউ ছ্যাঁকা দিচ্ছে। মা রিমা, আমি তোর কথা সবই বুঝতে পারছি। তুই তো জানিস তোর বাবা কি কাজ করে, আর সেই কাজ করে আমাদের বাড়িটা ওই রকম ধনী লোকেদের মতো করা অসম্ভব। তোর বাবা তো তোদের জন্যই এত কষ্ট করছে, আর তোর বাবা তো বসে নেই তোদের নতুন বছরের সোয়েটার কিনে দেবে বলে, দেখ না কত কিছু কাজ করছে। মা, ওরা তো এখন বাচ্চা, ওদেরকে বলে কোনো লাভ হবে না, ওরা যেটা শোনে যেটা দেখে সেটাই তো বলবে, তাই না? আচ্ছা রিমা, কৌশিক, তোরা হাত পা ধুয়ে খেতে বস, আমি তোদের খাবার দিয়ে দিচ্ছি। এই বলে অনিন্দিতা তার দুই সন্তানকে খাবার বেড়ে দেয়। তারপর শিল্পা দেবী নিজের রুমে চলে যায়, নয়নাও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এইরকম ভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। একদিন নয়না তার বৌদিকে বলে, বৌদি, ডিসেম্বর যে শেষ হয়ে আসছে, এবার তো নতুন বছর পড়ে যাবে, আর কয়েকটা দিনই মাত্র বাকি, তাহলে কি এই বছরে আমরা নতুন বছর পালন করতে পারবো না? তাহলে কি গরিবদের জন্য নতুন বছর পালন করার কোনো অধিকার নেই? নয়না, তুমি এইরকম কেন বলছো? তোমার দাদা তোমাদের জন্য, এই সংসারের জন্য কত কষ্ট করছে, দিনরাত পাথর কাটা পাথর বয়া মাথায় করে এইসব করেই চলেছে, কিন্তু তাও ওনার মালিক ওনাকে কোনো কিছু টাকা দিতে চায় না, যা কাজ হবে সেটাই দেয়। হে ঈশ্বর, তুমি একটু হলেও আমাদের মুখের দিকে তাকাও না, না হলে আমরা আর কতদিন এরকম ভাবে কাটাবো? অনিন্দিতা যখন এইসব কথা বলছিল তখন সেখানে তার স্বামী সমরেশ চলে এসে বলে,
অনিন্দিতা, তুমি মায়ের দেখাশোনা করবে। হয়তো আজ আমার আসতে অনেক রাত হতে পারে, কারণ মালিক বলেই দিয়েছে আজকে বেশি কাজ আছে। তাই আমি তোমাকে আগে থাকতেই বলে দিচ্ছি, তোমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, কেমন? কিন্তু সমরেশ, আমি তো তোমার জন্য কিছুই বানাইনি, তাহলে তুমি কি খাবে? তুমি কি সারা রাত না খেয়েই থাকবে? এটা কিভাবে করবে? তুমি কাজ করতে গেলে তো খেতেও হবে, আর তুমি যদি শুকিয়ে থাকো তাহলে কিভাবে কাজ করবে? দাদা, তুই আমাদের জন্য কত কষ্ট করছিস, কিন্তু তাও আমরা তোকে ঠিকভাবে খাবারটাও জোগাড় করে দিতে পারছি না। আমাদের ক্ষমা করিস, তোর মাথার উপরে বোঝা হয়ে রয়েছি আমরা। তুই কি পাগল হয়ে গেছিস? এসব কথা কেন বলছিস? শোন, ওদের দুজনকে দেখবি, ওরা ছুটোছুটি করতে করতে বাইরে না চলে যায়। বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা, আর রাত্রির বেলা আরো ঠান্ডা পড়তে পারে। চারিদিকে খবরে তো এটাই বলছে। তুই একটু ওদের দুজনকে দেখিস, আমি চললাম। এই বলে সমরেশ কাজে বেরিয়ে যায়। সমরেশের মালিক সমরেশকে আগেই বলে দিয়েছিল সেই দিন রাত্রেবেলায় কাজ করতে হবে, আর সমরেশ টাকার জন্য সারা রাত কাজ করতেও রাজি ছিল। এই রকম ভাবেই সারা রাত কাজ করে সমরেশ মাত্র কয়েকটা টাকা পায়। সেই টাকা নিয়ে বাড়িতে ফেরে। দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। নতুন বছর পড়ার 2 দিন আগে রিমা তার বাবাকে বলে, বাবা, জানো তো আমার সব বন্ধুরা নতুন বছর পড়লে কেক কাটবে, কেক খাবে বলছিল। বাবা, তাহলে তুমিও আমাদের জন্য কেক কিনে আনবে? আমরাও তাহলে নতুন বছর পালন করব, আর সকলে মিলে কেক খাওয়া হবে। কত মজাটাই না হবে, তাই না? ছোট্ট বাচ্চা রিমার মুখে এই কথা শুনে অনিন্দিতা চোখে জল নিয়ে মেয়েকে বোঝাতে থাকে। মা রিমা, দেখো, তোমার বান্ধবীরা হয়তো সকলেই ধনী, তাদের বাবাদের কাছে অনেক টাকা আছে, কিন্তু তোমার বাবার কাছে তো কেক কেনার মতো কোনো টাকাই নেই। তাহলে তোমার বাবা কিভাবে কেক কিনে আনবে বলো? অনিন্দিতা, ওরা তো বাচ্চা, আমি ওদের জন্য এত কষ্ট করছি, আর একটু হয় না করেই নেবো, ঠিক আছে? মা, তুই যে কালে নতুন বছরে কেক খাওয়ার শখ করেছিস, তাহলে আমি নিশ্চয়ই তোর জন্য কেক নিয়ে আসবো, আর নতুন বছরে সকলে মিলে আনন্দ করে খাওয়া হবে। এই বলে সমরেশ কাজে বেরিয়ে যায়। সমরেশ তার মেয়েকে কেক কিনে আনবার কথা তো বলে দিয়েছিল, কিন্তু সে নিজেও জানতো না যে কেক কোথায় থেকে নিয়ে আসবে। এইসব ভাবনা চিন্তা করতে করতে সমরেশ পাথর কাটছিল, তখনই তার হাত লেগে যায়, আর সেখান থেকে রক্ত বার হতে থাকে। কিন্তু তবুও সমরেশ কিছু মনে না করে আবারও কাজে লেগে পড়ে। তার ছোট্ট সন্তানের কথা মাথায় রেখে সেদিন রাত্রেবেলাও সমরেশকে কাজ করতে হবে বলে মালিক জানিয়ে দেয়। এই বলে মালিক নিজের বাড়িতে চলে যায়। তখন মালিকের স্ত্রী সুনিতা মালিককে বলে, দেখো না, আমাদের বাড়িতে ড্রাই ফ্রুটের জিনিসপত্রগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আমি ফ্রিজ থেকে বার করে তোমার জন্য রেখেছিলাম, কিন্তু 2 দিন হয়ে গেল, মনেই নেই। বলছি কোনো এক গরিবকে পেলে আমরা ওগুলো দিয়ে দিই না। আর কাল তো নতুন বছর, কাল আবার তো বাড়িতে নতুন কেক চলে আসবি। মালিক তার স্ত্রীর কথা মতো কাজের জায়গায় যায়। তখন সে গরিব অসহায় সমরেশকে কাজ করতে দেখতে পায়, তাকে নিজের সঙ্গে নিজের বাড়িতে নিয়ে আসে, আর ড্রাই ফ্রুট, কেক জিনিসপত্রগুলো তাকে সব নিয়ে যেতে বলে। মালিককে ধন্যবাদ জানিয়ে ড্রাই ফ্রুটগুলো সমরেশ বাড়িতে নিয়ে আসে। তারপর সেদিন কাজ করার টাকা মালিক যা দিয়েছিল সেই টাকা দিয়ে কেক কেনার মাল মশলা সবকিছুই কিনে নিয়ে আসে। সত্যি আজ আমাদের বাড়িতে নতুন বছর পালন করা হবে, এটা তো আমি কখনোই ভাবিনি। আজ এই প্রথম গরিবরাও নতুন বছর পালন করতে পারবে। চলো আমরা 2 জন মিলে কেকটা বানিয়ে ফেলি, তারপর পরিবারের সকলকেই ডাকবো। রিমা দেখলে অনেক খুশি হয়ে যাবে। এই বলে অনিন্দিতা আর সমরেশ 2 জন মিলে ড্রাই ফ্রুটের কেক বানাতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুক্ষণ পর তারা কেক বানিয়ে ফেলে। ঠিক রাত 12টার সময় তারা পরিবারের সকলে মিলে ড্রাই ফ্রুট কেক খেতে শুরু করে। সেই কেক খেয়ে রিমা অনেক খুশি হয়, আর এইরকম ভাবে গরিব পরিবারে নতুন বছরে ড্রাই ফ্রুট কেক খাওয়া হয়।